এ এক নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের কথা এতদিন শুনলে মানুষ নাক সিটকাতো, যে বাংলাদেশের পাসপোর্ট দেখলে সাধারণ অন্য দেশের লোকজন বলতো কোন দেশের থেকে এসেছে, কি কোন বাংলাদেশ, মানে একেবারেই মানে তৃতীয় বিশ্বের একটি দরিদ্রতম দেশ হিসেবে দেখতো। যে বাংলাদেশের কথা শুনলে মধ্যপ্রাচ্যে মিসকিন বলে আখ্যায়িত করত, সেই বাংলাদেশ কিন্তু এখন কি বলবো উদীয়মান একটি দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যতই সময় যাচ্ছে বাংলাদেশের অবস্থান কিন্তু ততই বড় হচ্ছে। বাংলাদেশকে নিয়ে এখন গর্ব করার মতো অনেক বিষয় কিন্তু সামনে আসছে। বাংলাদেশে কিন্তু অনেক পরিবর্তন এসেছে, যদিও সবাই এই পরিবর্তন লক্ষ্য করছে না, লক্ষ্য করবেও না, কারণ দল কানা মানুষরা কখনোই দেশকে দলের উপরে তুলে ধরতে পারে না। আমি সব দলের কথাই বলছি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, সবাই যারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত তারা সবার আগে দলের কথা ভাবে, তারপর দেশের কথা ভাবে। আপনারা যদি সবাই মিলে সবার আগে দেশের কথা ভাবতেন তাহলে নিশ্চয়ই বাংলাদেশটা এখন অনেক উপরে থাকতো। পারস্পরিক কাদা ছোড়াছড়ি, হানাহানি, হত্যা, গুম, নির্যাতনের মাধ্যমে এরই মধ্যে বাংলাদেশকে একটা কি বলবো একটা শেষ পর্যায়ে নিয়ে যাচ্ছিল। যে তলাবিহীন ঝুড়ির কথা বলতো না হেনরি কিসিঞ্জার, আবারও বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচয় করিয়ে দেয়া হচ্ছিল। কিন্তু প্রফেসর ইউনূসের সরকার দায়িত্ব নেওয়ার পরে নানা ধরনের সমালোচনা রয়েছে, কিন্তু নত জানু পররাষ্ট্র নীতি থেকে বাংলাদেশ কিন্তু বেরিয়ে এসেছে, যার প্রমাণ বিমস্টেক সম্মেলন, যার প্রমাণ চীনে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সফর। চীন সফরের পরেই কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, যেই রোহিঙ্গাদের একজন রোহিঙ্গাকেও বিগত দিনে সেই মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি, সেই রোহিঙ্গাদেরকে কিন্তু 1,80,000 রোহিঙ্গা ফেরত দেবে বলে মিয়ানমার সরকার এরই মধ্যে ওয়াদা করেছে। হয়তো কালকে অথবা পরশু অথবা 1 মাস পর অথবা 2 মাস পর বা 6 মাস পর নির্দিষ্ট সময় পর প্রক্রিয়া শেষে কিন্তু এই রোহিঙ্গাদের কিন্তু ফেরত নিতেই হবে, যেটি এরই মধ্যে জানিয়েছে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এবং 1,80,000 রোহিঙ্গা নিয়েই কিন্তু শেষ হবে না। যাদের পরিচয়পত্র আছে, যাদের সঠিক পরিচয় আছে, যারা মিয়ানমার থেকে এসেছে, তারা কিন্তু যাচাই বাছাইয়ের পরে মিয়ানমারে ফেরত যেতে পারবে। এটি যদি বাস্তবায়ন হয় তবে কিন্তু প্রফেসর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারের বড় একটি সফলতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে একটা বড় মাইল ফলক হিসেবে থাকবে। একই সঙ্গে চীনের সঙ্গে বাংলাদেশের যে কিছুটা দূরত্ব ছিল, কিছুটা মান অভিমান কিছুটা ছিল, সেগুলো কিন্তু কেটে যাচ্ছে। বিশেষ করে শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর প্রফেসর ইউনূস যে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে লাভবান করার জন্য যে প্রকল্পগুলো নেওয়ার কথা বলছে, সে দেশের চীনের বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর যে আশ্বাসগুলো পেয়েছে, এই মাসের মধ্যে অর্থাৎ এই এপ্রিলের 9-10 তারিখের মধ্যে সেই বড় সুসংবাদটি কিন্তু বাংলাদেশ পেতে যাচ্ছে। ঢাকায় হবে একটা আন্তর্জাতিক বিজনেস সামিট, যে সামিট থেকে কিন্তু অনেক বড় বড় ঘোষণা আসবে। এদেশের বেকার সমস্যা অনেকটাই কেটে যাবে বলে আশা করা যাচ্ছে, এবং বড় বড় ইন্ডাস্ট্রি হবে, এবং পুরনো যে রুগ্ন শিল্পগুলি আছে সেখানেও কিন্তু নতুন করে ইনভেস্টমেন্ট করবে বিদেশিরা, এমন আশ্বাসও কিন্তু পাওয়া যাচ্ছে। তো এই একটি বিষয় শুধু দেখলাম না, আরো একটি বিষয় দেখলাম, নরেন্দ্র মোদীর সঙ্গে বিমস্টেক সম্মেলনে যে বৈঠকটি হলো, সেই বৈঠকের কিন্তু ফল বাংলাদেশ পাবে। বিশেষ করে এই 7 সিস্টার ইস্যুতে নরেন্দ্র মোদীকে প্রফেসর ইউনূস যে চাপে রেখেছে, কথার চাপে রেখেছে, সেই চাপ কিন্তু মোদী প্রশাসন কিন্তু ভালো করেই তারা অনুধাবন করছে। বিশেষ করে ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে যারা কাজ করছেন, সাউথ ব্লকে যারা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচনের কথা বলছে। এতদিন কিন্তু 2014-তে, 2018-তে, 2024-এ বাংলাদেশে যে তথাকথিত নির্বাচন হয়েছে, তখন কিন্তু ভারত সরকারের, ভারত সাউথ ব্লকের তাদের কিন্তু মুখ চুপ ছিল, কারণ তাদের বশংবদ সরকার তখন বাংলাদেশে ছিল এবং তারা যা চেয়েছিল সেগুলো না চাইতে তারা পেয়ে গিয়েছিল। এখন তারা ভারত বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলে। কেন নির্বাচনের কথা বলে? তারা জানে প্রফেসর ইউনূস যতদিন ক্ষমতায় থাকবে ততদিন তারা বাংলাদেশের উপর আর দাদাগিরি ফলাতে পারবে না। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে যেটি সমস্যা হবে সেটি হলো প্রফেসর ইউনূস যেভাবে ডিল করছে, রাজনৈতিক সরকার সেভাবে ডিল করতে পারবে না।
এবং রাজনৈতিক সরকারকে নানাভাবে চাপ প্রয়োগ করে মোদী প্রশাসন কিংবা অন্যান্য যে প্রশাসনে আসবে ভারতীয় ক্ষমতায়, তারা কিন্তু তাদের অংশটা তারা নিয়ে নেবে। তার মানে কি আমি এটা বলছি যে সারা জীবন প্রফেসর ইউনূস ক্ষমতায় থাকবে কিংবা রাজনৈতিক সরকার আসবে না কিংবা নির্বাচন আমি চাই না? হ্যাঁ, নির্বাচন আমি চাই, রাজনৈতিক সরকার ক্ষমতা আসুক সেটাও চাই, এবং ইউনূস সরকারের এটা শান্তিপূর্ণ বিদায় হোক সেটাও আমি চাই। কিন্তু সবার আগে বাংলাদেশকে নিয়ে ভাবা উচিত বলে আমি মনে করি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রফেসর ইউনূসের যে সংলাপ হয়, এই সংলাপগুলো আরো ঘন ঘন, আরো বেশি বেশি হওয়া উচিত। কোন প্রক্রিয়ায় সংস্কার হবে, সংস্কার আগে না নির্বাচন আগে, এই বিতর্ক থেকে এখন কিন্তু সামনে এগিয়ে যাওয়া উচিত। কোন প্রক্রিয়ায় সংস্কার হবে সেটি কিন্তু সবার আগে দেখতে হবে। কোন কোন সংস্কারগুলো এই মুহূর্তে জরুরি সেগুলো করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। একই সঙ্গে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে পরবর্তী সরকার কোন প্রক্রিয়ায় কাজে লাগাবে, সরকারের কোন অংশে তাকে রাখবে, সম্মানজনক কোন পদে তাকে রেখে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধির জন্য প্রফেসর ইউনূসকে কাজে লাগানো যায় কিনা সেটিও কিন্তু রাজনৈতিক দলগুলোর বিবেচনায় নিতে হবে। কারণ এই মুহূর্তে বিপ্লব পরবর্তী কিংবা গণ অভ্যুত্থান পরবর্তী যে সময়, এই সময় সাধারণ মানুষের আকাঙ্ক্ষা কিন্তু অনেক। যেমনটা আকাঙ্ক্ষা ছিল রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকবে, নিয়ন্ত্রণ থেকেছে। যেমনটা আকাঙ্ক্ষা ছিল বিদ্যুৎ যাবে না, বিদ্যুৎ যায়নি, লোডশেডিং হয়নি। এমন অনেক আকাঙ্ক্ষা কিন্তু রয়েছে। সাধারণ মানুষ তারা চায় দ্রব্যমূল্য সবসময় সহনশীল থাকুক, তারা চায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সাধারণ মানুষের মানে কি বলবো, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে, সেটি কিন্তু সাধারণ মানুষ চায়। একই সঙ্গে বেকার সমস্যার যে সমাধান করা জরুরি সেটিও কিন্তু সাধারণ মানুষ চায়। মানুষের প্রত্যাশা খুব বেশি না, মানুষের প্রত্যাশা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। এই যে মৌলিক অধিকারগুলো, এগুলো বাস্তবায়ন রাজনৈতিক সরকার করবে এবং এগুলি বাস্তবায়ন করার ক্ষেত্রে জিরো টলারেন্স ভূমিকা পালন করবে রাজনৈতিক সরকার। নির্বাচনের আগে মুখে অনেক বড় বড় কথা বলা যায়, কিন্তু বাস্তবায়ন কিন্তু সবাই করতে পারে না, সবাই করার সেই আন্তরিকতাও দেখায় না। আগামী দিনে যে সরকার ক্ষমতায় আসবে তারা বাংলাদেশের মানুষের মৌলিক এই চাহিদাগুলো পূরণ করবে। তারা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার সুবিধা নিশ্চিত করবে, মানুষকে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা উপহার দিবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে আরো একটি কথা বলছি যে জুলাই অভ্যুত্থানে অনেক আহত এখন পর্যন্ত কিন্তু হাসপাতালে কাতরাচ্ছেন। কদিন আগে আমরা দেখলাম এই ঈদের সময় আহত হৃদয়, তাকে বাঁচানো গেল না, তার বাবা রিক্সা ভ্যান বিক্রি করেও তার চিকিৎসা করতে পারলো না। এই বিষয়টি খুবই কিন্তু মর্মস্পর্শী। এই বিষয়টি আরো বেশি হৃদয়ে লাগে যখন দেখি আমরা নতুন রাজনৈতিক দল এনসিপির নেতা নাহিদ ইসলাম, সাবেক উপদেষ্টা, তিনি গিয়ে যখন কি বলবো এটাকে আন্তর্জাতিক মানের হাসপাতাল বাংলাদেশে যেটা হয়েছে সিলেটে, সেখানে গিয়ে তিনি যখন চিকিৎসা নেন, আর আরেক তাকে ঘিরে ছবি তোলার জন্য চারপাশে ডাক্তার, নার্স, আয়া, বুয়া সবাই মানে কি বলবো সেলফি নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে, আর সেই আন্দোলনে একজন যোদ্ধা বিনা চিকিৎসায় কিংবা চিকিৎসার অভাবে তিনি মারা যায়, তখন কিন্তু বিষয়টি সত্যি হৃদয়ে লাগে। এই মুহূর্তেও বিভিন্ন হাসপাতালে জুলাই অভ্যুত্থানে অনেকে আহত অবস্থায় রয়েছে, বিশেষ করে ঢাকার বেশ কয়েকটা হাসপাতালে রয়েছে, আমি ব্যক্তিগতভাবে জানি। তাদের চিকিৎসার খবর নেওয়া হচ্ছে, কিন্তু সেই খবর নেওয়াটা কতটা পারফেক্টলি হচ্ছে, কতটা জরুরি ভিত্তিতে হচ্ছে, এটিও কিন্তু দেখার বিষয়। যাদের উন্নত চিকিৎসা দরকার বিদেশে নিয়ে, সেটিও কিন্তু থমকে আছে, তাদেরকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করানো দরকার। একই সঙ্গে কিন্তু আমরা বলবো পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ হওয়া দরকার। আমরা দেখছি অনলাইনে ঝগড়া শুরু হয়েছে। এতদিন যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতো, যেই মানুষগুলো, যে পরিচিত মুখগুলো, তারা এখন পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে। এই সুযোগ কিন্তু ফ্যাসিস্টরা নিচ্ছে এবং সামনের দিনে আরো নেবে। সুতরাং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে, দেশ গঠনে সব রাজনৈতিক দল, সব মতের মানুষ, সব দলের মানুষ, সব ধর্মের মানুষ এবং সব পেশার মানুষ এক হয়ে কাজ করবে, এই প্রত্যাশা নিশ্চয়ই করতেই পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।